রাজধানীতে সরগরম কোরবানির পশুর হাট, বাড়ছে ক্রেতা সমাগম। ঢাকার বাইরেও জমজমাট বেচাকেনা। পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম নিয়ে পাল্টাপাল্টি মত। ঢাকার ট্যানারি মালিকদের কাছে যশোরের চামড়া ব্যবসায়ীদের পাওনা প্রায় 10 কোটি টাকা। বকেয়া আদায় না হলে এবছর ব্যবসা নিয়ে সংশয়। শিগগিরই মিলছে না লোডশেডিং থেকে মুক্তি। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ মানুষ। দিনে 5 থেকে 6 ঘন্টা বিদ্যুৎবিহীন রাজশাহী, উৎপাদন ব্যাহত। 4,500 টাকার কাভার্ড ভ্যানের ভাড়া ঠেকেছে 25,000-এ। রফতানি বাড়ায় চাপ সামাল দিতে পারছে না অফডকগুলো। চট্টগ্রামে শত শত কাভার্ড ভ্যান আটকা। এবং জুনেই শেষ হচ্ছে মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ। চলছে সৌন্দর্য বর্ধন, লাগানো হবে কয়েক হাজার গাছ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। রাজধানীতে সরগরম কোরবানির পশুর হাট, বাড়ছে ক্রেতা সমাগম। ঢাকার বাইরেও জমজমাট বেচাকেনা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের মুক্তারপুর হাটে আছেন নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। কোরবানির হাটগুলোতে কিন্তু এখন একেবারে জমজমাট পরিস্থিতি আমরা লক্ষ্য করছি যে আষাঢ়ের ভোরেই কিন্তু বৃষ্টি সিক্ত ছিল। এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু নানা অঞ্চল থেকে গরু এসছে এবং পুরো হাট কিন্তু ভরে গেছে গরুতে। এবং ধলেশ্বরী তীর থাকবার কারণে কিন্তু এখানে নৌপথেও গরু আসতে শুরু করেছে। এবং জেলায় যে 43টি গরুর হাট রয়েছে এই কোরবানির হাট, তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই হাটটি। এবং এখানে কিন্তু হাজার হাজার একেবারে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জুড়ে কিন্তু গরুতে ভরে গেছে এবং এখানে কিন্তু কেনা বেচাও শুরু হয়েছে। এখানকার যারা দায়িত্বশীল ইজারাদার তারা বলছেন যে এইখানকার গরু কিন্তু স্থানীয় গরু ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু এসছে এবং প্রতি বছরের মতো এবারও কিন্তু তারা বলছেন যে রেকর্ড পরিমাণ গরু এখানে বিক্রি হবে তারা আশা করছেন। সেভাবেই কিন্তু বিশাল এলাকা প্রস্তুত করা হয়েছে। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যায় না, এরকম বড় পরিসরে এই হাট সাজানো হয়েছে। এবং জেলায় তারা বলছেন যে 43টি কোরবানির হাট বসেছে। এর মধ্যে কিন্তু এই সদর উপজেলায় রয়েছে 5টি এবং এই সব মিলে যে এই হাটটিকে তারা সর্ববৃহৎ হাট বলছেন। এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন যে এই মুন্সিগঞ্জ জেলায় কিন্তু এবছর প্রায় 54,000 পশুর দরকার এই কোরবানির জন্য এবং 17 লাখ মানুষের জেলাটিতে কিন্তু উৎপাদন হয়েছে বা এখানে মানে পালন করেছে এরকম পশু সংখ্যা রয়েছে 25,000। আর বাকি পশুগুলো কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে যোগান আসছে এবং সেই যোগানের অংশে কিন্তু এই হাটে আপনারা দেখতে পাচ্ছেন নানা অঞ্চলের যারা খামারি তারা কিন্তু এই গরু নিয়ে এখানে এসছেন। রং বেরঙের সারে কিন্তু ভরে গেছে পুরো হাট এবং সেখানে পছন্দের যে এই পশু সেটি কিনবার জন্য কিন্তু বিভিন্ন পর্যায়ের ক্রেতারা এসছেন। এবং আপনারা দেখছেন যে খামারের ভিতরে কিন্তু একেবারে ছাউনি দিয়ে রাখা হয়েছে যে রোদ বৃষ্টি থেকে সুরক্ষার জন্য। এবং এই অস্থায়ী প্যান্ডেলের মধ্যে কিন্তু গরুগুলো সাজানো হয়েছে এবং বিভিন্ন পর্যায়ের এই দেশি গরুর পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে নানা রকম শঙ্কর গরু রয়েছে, বিভিন্ন প্রজাতি গরু রয়েছে। এবং এই হাটে কিন্তু এই মিরকাদিমের গরু কিন্তু এখানে ওঠেনি। তারা বলছেন মিরকাদিমের গরু কিন্তু রাজধানী ঢাকার রহমতগঞ্জে নেওয়া হয়, সেখানে কিন্তু স্থানীয় অনেক গরু আছে যেগুলো এই হাটে উঠানো হয় না। এবং এখানে বিভিন্ন যে চরাঞ্চল রয়েছে, বিভিন্ন এলাকা রয়েছে, এখানে কিন্তু ছোট ছোট খামারি আছে, সেসব গরু কিন্তু এখানে রাখা হয়েছে। তো এই ছিল এখানকার সবশেষ। আমরা চলে যাচ্ছি সহকর্মীর কাছে সেখানকার পরিস্থিতি জানবার জন্যে।
সকাল থেকে আফতাবনগরের আসলে মানুষজনের আনাগোনা খুব একটা নেই, অর্থাৎ ক্রেতা সমাগম তেমন একটা দেখা যাচ্ছে না। এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, বৃষ্টির সেই প্রকোপটা কিন্তু এখনো পর্যন্ত ছাড়েনি, মেঘলা এখনো আবহাওয়া আছে তাই মানুষজনের আসলে একদমই নেই বললেই চলে। তারপরেও যারা এসছেন তারা বৃষ্টির উপেক্ষা করেই এসছেন এবং এখানে এসে গরুগুলো দেখছেন। এবং এখানের যে হাটের যে ব্যবস্থাপনা সেটি হচ্ছে কি, হঠাৎ করে বৃষ্টি নামায় কিছুটা কাদা পানিতে নাস্তানাবুদ অবস্থা দেখা যাচ্ছে এবং যার ফলে পশুগুলো আসলে এখানে এই কাদা পানির মধ্যেই রাখা হয়েছে। তো এরপরে এখান থেকে পানি সরানোর ব্যবস্থা করা হচ্ছে এবং যারা এখানে এসে তাঁবু গেড়েছেন তারা চেষ্টা করছেন নিজ নিজ পশুগুলো যাতে যত্নে থাকে সেজন্য ব্যবস্থা করতে। তো গত কয়েকদিনে হাট কিন্তু তেমন একটা জমে ওঠেনি, তারপরেও অল্প কিছু বেচাকেনা হয়েছে। যাদেরকে আসলে ঢাকায় পশু রাখার জায়গা আছে পর্যাপ্ত, তারা আগে ভাগেই কিনে নিয়েছেন ভিড় এড়াতে। এবার আসলে করোনার যে প্রকোপ সেই প্রকোপ তুলনামূলক কম মনে হচ্ছে এবং বিধিনিষেধ কম, যার ফলে হাটে আসলে পর্যাপ্ত জায়গাও রাখা হয়েছে। সেই অনুপাতে আসলে পর্যাপ্ত পশু আসতে শুরু করেছে। গতকালকেও আমি আফতাবনগর হাটে এসেছিলাম এবং সেখানে যতটুকু দেখেছিলাম আজকে পশু সমাগম তার চেয়ে আরো বেশি মনে হচ্ছে। অর্থাৎ পুরো সময়টাই এখনো পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু পশু আসছে এবং এছাড়াও এই হাট সহ উত্তর সিটি কর্পোরেশনের 6টি হাটে ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা করা হয়েছে প্রথমবারের মতো এবং এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাও গতকাল পর্যন্ত বুথগুলো পুরোপুরি চালু করতে পারেনি, তবে আজকে মনে হচ্ছে বুথগুলো চালু করা সম্ভব হবে। তো এখন পর্যন্ত আফতাবনগরের পশুর হাট থেকে এই ছিল সবশেষ খবর। সরাসরি ছিলাম রাজধানীর আফতাবনগর এবং এর আগে মুন্সিগঞ্জের মুক্তারপুর হাটে। গণভবন থেকে চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নবস্থাপিত শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর সহ কয়েকটি স্থাপনার ভার্চুয়ালি উদ্বোধন শেষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। চালু রাখার জন্য সেখানে ভর্তুকি দিতে হচ্ছে 25,000 কোটি টাকা, কারণ প্রতি কিউবিক মিটার এলএনজি ক্রয়ে সরকারের ব্যয় হয় 59.60 টাকা, কিন্তু আমরা সেটা বিক্রি করছিলাম, গ্রাহকদের কাছে দিচ্ছিলাম মাত্র 9.69 টাকায়, যেটা সম্প্রতি 11 টাকায় উন্নীত করা হয়েছে। তারপর বিশাল অঙ্কের ভর্তুকি রয়ে গেছে সেখানে। রিনিউয়েবল জ্বালানি, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় পড়ে 12.84 কিলোওয়াট ঘন্টা, কিন্তু একক প্রতি পাইকারি মূল্য আমরা দিচ্ছি 5.08 টাকায়। বাকিটা কোথায় 12.84 আর সেখানে মাত্র 5 টাকায় আমরা দিচ্ছি। ফার্নেস অয়েল প্রতি একক উৎপাদন ব্যয় হচ্ছে 17.41 টাকা, কিন্তু সেখানেও আমরা 5.08 টাকায় দিচ্ছি, সেখানেও ভর্তুকি। ডিজেল প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন ব্যয় 36.85 টাকা, কিন্তু সেখানেও আমরা 5.08 করে বিদ্যুৎ বিক্রি করছি। কয়লা থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেটাও 12.37 টাকা দেওয়া হচ্ছে, মাত্র 5.08 টাকা। কারণ এই যে একটা বিশাল অঙ্ক আমরা যে ভর্তুকি দিয়ে যাচ্ছি, এই ভর্তুকি কতক্ষণ আমরা দিতে পারবো? কারণ আমাদের মানুষের খাদ্য দিতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, গৃহিণীদের ঘর দিতে হবে, তাদের প্রতিটি ক্ষেত্রে আমাদের তাদের দিকে নজর দিতে হবে। কাজে এই খরচ যদি তার মানে আমরা কৃষিতে ভর্তুকি দিচ্ছি। এবারে বাজেটও প্রায় 83,000 কোটি টাকা, 84,000 কোটি টাকার ভর্তুকি দিতে হবে। এবার বাজেটও কিন্তু সেটা আমরা ধরেছি, কিন্তু আমরা যদি ভর্তুকি না কমাই তো সরকারের টাকা আসবে কোত্থেকে? তার মানে যুদ্ধের কারণে আমাদের তো সব কিছুই এখন আমাদের বিদেশেও সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, যেগুলো আমাদের কিনে আনতে হয়, ভোজ্য তেলও আমাদের আনতে হচ্ছে। অবশ্য সে কারণে আমি সবাইকে আহ্বান করেছি যে প্রত্যেকে নিজের সঞ্চয়টা বাড়াতে হবে, খরচের ক্ষেত্রে মিতব্যয়ী হতে হবে এবং যতটুকু পারা যায় এই বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, বিদ্যুতের ব্যবহার কমাতে হবে। আর আমাদের এখন একটাই উপায়, যে ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে প্রত্যেক এলাকা ভিত্তিক
কখন কোন এলাকায় কত ঘন্টা লোডশেডিং হবে এটার একটা রুটিন তৈরি করে সেইভাবেই লোডশেডিং, যাতে মানুষ সেই সময়টা প্রস্তুত থাকতে পারে, যে মানুষের কষ্টটা যেন আমরা লাঘব করতে পারি, সেই বিষয়টাই আমাদের এখন নজরে দিতে হবে। এবং আমি মনে করি, আশা করি যে দেশবাসী অন্তত এ ব্যাপারে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। কারণ মনে রাখতে হবে যে কোনো উন্নত দেশ একটা ভ্যাকসিনও তারা কাউকে বিনা পয়সায় দেয়নি, একটা পরীক্ষাও কেউ করতে পারেনি, টেস্ট করবে সেটাও না। ওই আমেরিকায় হয়তো $200-300 লাগে, ইংল্যান্ডেও পাউন্ড 100 পাউন্ডের নিচে কোনো টেস্টিং হয় না, পৃথিবীর কোনো দেশে না। কিন্তু আমরা কিন্তু সব বিনা পয়সা করে দিয়েছি। কিন্তু সেই টেস্টিং কিটস আমাদের কিনে আনতে হয়েছে, ভ্যাকসিন কিনে আনতে হয়েছে, ভ্যাকসিন দেবার জন্য সিরিঞ্জ, তার জন্য লোকবল তৈরি, অন্যান্য আনুষ্ঠানিক যা যা লাগে, ডাক্তার নিয়োগ, নার্স নিয়োগ, আমাদের হেলথ প্রোভাইডার নিয়োগ, এগুলি সব কিন্তু আমরা সরকারি খরচে করে দিয়েছি। আমাদের মানুষের উপরে এতটুকু দায় চাপায়নি। কিন্তু বর্তমানে এই যুদ্ধ, আমেরিকার স্যাংশন, এটা নাবিশ্বাস তুলে ফেলেছে সারা বিশ্বকে। আমেরিকার মানুষও কষ্ট পাচ্ছে। তোরা তো আবার মানুষের জন্য খুব বেশি কেয়ার করে না আমাদের মতো। তাদের ধারণা মানুষ তো মানুষের মতো নিজের করে খাবে, আমরা তা না। আমরা আমাদের মানুষ কেমন থাকে মানুষের দিকেই আমরা দৃষ্টি দিই। আমাদের দেশের মানুষ যদি একটু ভালো থাকে সে চেষ্টাই আমরা করি। তো আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। তো আজকে ডিজিটাল বাংলাদেশের আমি মনে করি যে আজকে আমাদের যে উদ্যোগটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ইতিমধ্যে আমাদের একটা ছোট্ট শিশু থেকে শুরু করে সবাইকেই আমরা যে শিক্ষাটা দিচ্ছি তার ফলাফলটা এদেশের ভবিষ্যৎ প্রজন্ম পাবে, সেটাই আমরা চাই। আর সেভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি কাজ করতে। আর এক্ষেত্রেও সকলের সহযোগিতা আমরা কামনা করি। কারণ আগের মতো আবার ওই যে সেবার যেমন যা যা করে রেখে গেলাম, সরকার পরিবর্তন হলো সব বাতিল, সেটা যেন না হয়, এটা ধারাবাহিকতার জন্য থাকে, সেটাও আপনারা দেখবেন। আগামী দিনে আমাদের পণ্য রপ্তানিতে গার্মেন্টসের সাথে সাথে সমান তালে আমাদের ডিজিটাল ডিভাইস বাংলাদেশে উৎপাদন হবে এবং আমরাও রপ্তানি করব। এবং রপ্তানির ক্ষেত্রে এটাই হবে সবথেকে মূল একটি পণ্য যা আমরা রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের সরকার কাজ করে যাচ্ছে এবং সেভাবে আমরা প্রতিষ্ঠান গড়ে তুলছি সমগ্র বাংলাদেশে, যেন আমাদের ছেলেমেয়ে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোনো ক্ষেত্রেই যেন আন্তর্জাতিক পর্যায় থেকে পিছিয়ে না থাকে, সেইভাবেই তাদের এই প্রযুক্তি শিক্ষার ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। কাজে আমি সবাইকে অন্তত ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি যে যে সমস্ত অবকাঠামো আমরা তৈরি করছি, আমাদের আগামী তরুণ প্রজন্মের মেধা, বুদ্ধি, জ্ঞানের বিকাশ কেন্দ্র এবং তাদের জ্ঞান, প্রজ্ঞা ও দেশপ্রেমের উপর ভিত্তি করে গড়ে উঠবে জাতির স্বপ্নের সোনার বাংলাদেশ, যে বাংলাদেশ জাতিপিতা আমাদের উপহার দিয়ে গেছেন। তিনি বাংলাদেশের উন্নয়নটা দেখে যেতে পারলেন না, কিন্তু তার যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেটা পূরণ করাই আমাদের দায়িত্ব। আমাদের উপর দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল, আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং নিজের টাকায় পদ্মা সেতু করব, আমরা সেটা ইনশাল্লাহ করে ফেলেছি। এটাই হচ্ছে আমাদের বড় একটা অর্জন, যে আমরা বিশ্বকে দেখিয়েছি আমরাও পারি, বাংলাদেশ পারে। তো এই ক্ষেত্রেও ডিজিটাল বাংলাদেশও আজকে আমরা করেছি, কিন্তু আমাদের এখন প্রত্যেকটা আগামী প্রজন্মকে সেই শিক্ষা দিয়ে যাব যেন যারা ভবিষ্যতের জন্য তারা ও আমাদের দেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবেই এগিয়ে নিয়ে যাবে। সেই আশা পোষণ করে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমাদের সকল ডিজিটাল যে কাঠামোগুলি, বিশেষ করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবস্থাপিত শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর এর শুভ উদ্বোধন এবং সেই সাথে শেখ জামাল ডরমেটরি এবং রোজি জামাল ডরমেটরি এর শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। কয়েকটি স্থাপনার ভার্চুয়াল উদ্বোধন শেষে গণভবন থেকে সরাসরি বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে ততই দুশ্চিন্তা বাড়ছে যশোরের চামড়া ব্যবসায়ীদের। ঢাকার ট্যানারি মালিকদের কাছে তাদের বকেয়া প্রায় 10 কোটি টাকা। বকেয়া আদায় না হলে এবছর চামড়া কিনতে হিমশিম খেতে হবে বলে দাবি ব্যবসায়ীদের। যশোর থেকে জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবিতে রিপোর্ট।
যশোরের রাজারহাট দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম চামড়ার হাট। এই হাটে খুলনা বিভাগের 10 জেলার পাশাপাশি গোপালগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী ও নাটোরের ব্যবসায়ীরা চামড়া বেচাকেনা করেন। একদিকে চামড়ার দর পতন আর অন্যদিকে ঢাকার ট্যানারি মালিকদের কাছে বকেয়া প্রায় 10 কোটি টাকা নিয়ে চিন্তিত এখানকার ব্যবসায়ীরা। তাই এবছর চামড়া কেনা বেচা নিয়ে হতাশ ব্যবসায়ীরা। 8 থেকে 10 কোটি টাকা আমাদের রাজারহাট ব্যবসায়ীরা ট্রেনের এলাকার কাছে পায়, তারা সময় মতো টাকা পয়সা দেয় না। আমাদের আড়তদারের কাছে আমরা মাল দিই, আমার আড়তদার যে ট্যানারি মালিকদের কাছে যে মালগুলো দিছে তারা এই টাকা আড়তদারকে দিতে পারে না, আর আড়তদার আমাদেরও দিতে পারে না। ব্যবসায়ীদের দাবি লবণের মূল্য ও শ্রমিকদের মজুরি বৃদ্ধি তাদের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। চামড়া নিয়ে খুব দুশ্চিন্তার ভিতরে আছি। খরচ করে আমাদের আসলে চামড়া বেশি কোনো লাভবান হওয়ার কোনো সম্ভাবনা নেই। ক্ষুদ্র ব্যবসায়ীদের 2-5 লাখ টাকা করে লোন দিত কিস্তি করে, এর জন্য ব্যবসায়ীদের খুব উপকার হচ্ছে। বকেয়া টাকা দ্রুত পরিশোধ না হলে চামড়া শিল্পে বিপর্যয়ের আশঙ্কা সংশ্লিষ্টদের। আমি আশা করব যে ওই ট্যানারির মালিকরা এবং আড়তদাররা এদের আগেই আমাদের সমুদায় টাকা পরিশোধ করবে। প্রতি বছর কোরবানিতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 10,000 চামড়া ব্যবসায়ীদের সমন্বয়ে রাজারহাটে প্রায় 100 কোটি টাকার চামড়া হাতবদল হয়। সময় সংবাদ, যশোর। ঈদ ঘনিয়ে আসায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ঈদে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। বৃহস্পতিবার থেকে মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে, সেজন্য আগে ভাগেই রাজধানী ছাড়ছেন বাইকাররা। ঘাটে সকাল থেকেই মোটরসাইকেলের চাপ রয়েছে, তবে রাস্তাঘাট ফাঁকা থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন তারা। ঘাট কর্তৃপক্ষ জানায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাটুরিয়া দৌলতদিয়া রুটে মোটরসাইকেলের চাপ বেড়েছে। হাইওয়েতে চলা নিষেধ করে দিছে, যার কারণে আগে ভাগে আজকেই আমরা সকাল সকাল রওনা দিছি, এই ফেরি পারাপার হচ্ছি। পবিত্র ঈদ উল আজহার ছুটিতে আগে ভাগেই বাড়িতে নারীর টানে দেশে যাচ্ছি। মোটামুটি যাত্রাটা ভালোই লাগতেছে, তবে যদি আমাদের একটু পদ্মা সেতু দিয়ে যাইতে দিত তাইলে আরো মনে হয় খুব শান্তি লাগতো। আমরা ফ্যামিলির সবাই মিলে বাড়িতে যাচ্ছি, একটু কষ্ট হলেও যেতে হবে, সবার সাথে ঈদ করতে হবে আমাদের। ঈদে আলহামদুলিল্লাহ ঈদে বাড়ি যাচ্ছি, বাপ মা আছে, সবার সাথে ঈদ করবো, আনন্দ করবো, এর জন্যই বাড়ি যাচ্ছি। রাস্তাঘাট খুবই ভালো আছে, ক্লিয়ার আছে, ঈদে সবার সাথে আনন্দ একসাথে করবো, খুবই আনন্দ। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জে খুলে দেওয়া হয়েছে নবনির্মিত নলকা সেতুর ঢাকামুখী লেন। সেতুর উভয় লেন সচল হওয়ায় স্বাভাবিক গতিতে চলাচল করছে যানবাহন। এতে দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে বলে মনে করছেন চালক ও যাত্রীরা। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডু রিপোর্ট। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে প্রতিদিনই যানজট লেগে থাকতো, বিশেষ করে ঈদ যাত্রায় ভোগান্তির চরমে পৌঁছায়। আর সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হতো সরু ও ঝুঁকিপূর্ণ নলকা সেতু পারাপারে। ভোগান্তি কমাতে নতুন সেতু নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। রোজার ঈদে উত্তরবঙ্গগামী লেনটি খুলে দেওয়া হলেও সোমবার দুপুরে খুলে দেওয়া হয় ঢাকাগামী লেন। এরপর থেকে স্বাভাবিক গতিতে চলাচল করছে যানবাহন, ফলে ঈদ যাত্রায় স্বস্তি আসবে বলে মনে করেন যাত্রী ও যান চালকরা। এই একটা ব্রিজের জন্য পুরা কড্ডা থেকে নলকা পর্যন্ত যানজট লেগে থাকছে, নেই। 2 লেন খুলে দেওয়ার কারণে এই যানজট অনেক কমে যাবে। 1 ঘন্টা টাইম আগাচ্ছে, এখানে জাম খাটা লাগছে আমাদের 1 ঘন্টা। 2 পাশে রোড ক্লিয়ার, ওই পাশের গাড়ি এই পাশ দিয়ে আসবে, এই পাশের গাড়ি এই পাশ দিয়ে যাবে। ব্রিজটা ঝুঁকিপূর্ণ, ভাঙ্গা, গাড়ি পার হইতে পারে নাই, 2 সাইডে প্রচুর জ্যাম থাকতো, লোকজনের অনেক অসুবিধা হতো। এদিকে নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণে মহাসড়কে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আমাদের প্রায় 550 শতাধিক ফোর্স মোতায়েন করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে তারা 3 বেলায় পালাক্রমে তারা ডিউটি তারা করছে। আমরা মনে করছি যে রাস্তা গত ঈদের তুলনায় এবার রাস্তার প্রায় 50 বা 60% রাস্তা বেশ ভালো হয়েছে। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের সাসেক 2 প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে নতুন নলকা সেতু। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ঈদের ঠিক আগে প্রাইভেট আইসিডিগুলোর সক্ষমতার অভাবে রফতানিতে জটিলতা সৃষ্টি হয়েছে। এতে তৈরি পোশাক খাতে বিপর্যয় দেখা দিয়েছে। 1 সপ্তাহের বেশি সময় ধরে শত শত পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেইনার আটকা পড়েছে। এই সুযোগে শহরের মধ্যে 4,500 টাকার কাভার্ড ভ্যানের ভাড়া বেড়ে 25,000 টাকায় ঠেকেছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
চট্টগ্রাম বন্দরের পার্শ্ববর্তী অফডক এসেক ব্রাদার্সের সামনে অবস্থান নেওয়া এসব যানবাহনকে প্রতি ঘন্টায় 1 ইঞ্চি সামনে এগিয়ে আবার থমকে যেতে হচ্ছে। গত এক সপ্তাহ ধরে গাড়িগুলোকে এভাবেই এগুতে হচ্ছে। নগরীর কালুরঘাট থেকে এসেক ব্রাদার্সের দূরত্ব মাত্র 15 কিলোমিটার, আর এই দূরত্ব অতিক্রমের সময় লাগছে কমপক্ষে 5 দিন। এক সপ্তাহ কোনো গাড়ি আছে 4 দিন, কোনো গাড়ি আছে 5 দিন, এইভাবে আমরা এখানে বসে রয়েছি। সিএনএফ ফোন দিলে খালি বলে যে মাল নামাবো দেখতাছি দিতাছি, টেবিল খরচ লাগবে। গার্মেন্টস ব্যবসায়ীদের অভিযোগ, ঈদের ঠিক আগে হঠাৎ করে রপ্তানি বেড়ে যাওয়ায় প্রাইভেট আইসিডি বা অফডকগুলো চাপ সামাল দিতে ব্যর্থ হয়। কার্গোগুলো হ্যান্ডওভার করার একটা নির্দিষ্ট টাইম আছে, টাইমটা কিন্তু আমরা মিস করছি এবং এটার জন্য আমাদের কিন্তু সামনে এক্সপোর্টের বড় ধরনের একটা ধাক্কা খাওয়ার সম্ভাবনাটা আছে। একটা আনলিমিটেড টাইম ওয়েটিংয়ে থাকতে হয়, তাদের একটা ড্যামারেজ আসে, তাদের খরচ বেড়ে যায়, সেই কারণে তারা এই 25,000 টাকা করে ভাড়াটা চাচ্ছেন। 19টি প্রাইভেট আইসিডি সরকারের অনুমোদন নিয়ে বন্দরের বিকল্প হিসেবে কাজ করছে। এর মধ্যে 13টি আইসিডি গার্মেন্টস পণ্য রপ্তানি প্রক্রিয়া সম্পন্ন করে। এটা ডিপোর সক্ষমতার উপর যেহেতু চাপ পড়ছে, নতুন ডিপো না আসলে এবং যে বিদ্যমান ডিপোগুলো যদি ক্যাপাসিটি না বাড়ানো যায় তাহলে এই সমস্যার সমাধান হবে না। 13টি আইসিডির 70,000 কন্টেনার গার্মেন্টস পণ্য ধারণ ক্ষমতা রয়েছে। দিনের পর দিন আটকে আছে হাজার হাজার পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেনারবাহী লরি, আর তার প্রতিক্রিয়া পড়ছে মূল শহরে। সেখানকার প্রধান সড়কগুলোতেও সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। চট্টগ্রাম বন্দরের টোল সড়ক থেকে কমল দে, সময় সংবাদ। 2 মাস পরে আবারও বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে শুরু হয়েছে পেঁয়াজ আমদানির খবরে প্রথম দিনে খুচরা বাজারে দর কেজিতে কমেছে 5 টাকা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে কিন্তু 2 মাস পরে আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ভারতীয় পেঁয়াজ কিন্তু আমদানি শুরু হয়েছে। প্রতি মেট্রিক টন $150 মূল্যে এ সমস্ত পেঁয়াজ ভারত থেকে আমদানি হচ্ছে এবং বেনাপোল বন্দরে এ সমস্ত পেঁয়াজের প্রতি মেট্রিক টন 10% শুল্ক কর দিয়ে ব্যবসায়ীরা এ সমস্ত পেঁয়াজ ছাড় করছেন এবং প্রতি কেজিতে $2.88 শুল্ক কর দিতে হচ্ছে। এবং এ সমস্ত আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ বেনাপোল বন্দর থেকে আমরা দেখতে পেয়েছি প্রতি কেজি 35 থেকে 36 টাকা মূল্যে যারা খুচরা ব্যবসায়ী আছেন, পাইকারি ব্যবসায়ী আছেন, তারা কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি এই যে ভারতে পেঁয়াজ আমদানির পরপরই কিন্তু দেশে পেঁয়াজের বাজার মূল্য কিন্তু কমতে শুরু করেছে। অর্থাৎ গতকাল আমরা দেখেছি যে দেশি পেঁয়াজ 45 থেকে 46 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, কিন্তু আজকে কিন্তু ভারতীয় পেঁয়াজ আমদানির খবরে সেই পেঁয়াজটি কিন্তু 5 টাকা কেজিতে কমেছে, অর্থাৎ 40 টাকায় বিক্রি হচ্ছে। আপনি জানেন যে দেশে মোট পেঁয়াজের চাহিদা রয়েছে প্রায় 35 থেকে 36 লাখ মেট্রিক টন, তবে দেশে উৎপাদন হয় 28 থেকে 29 লাখ মেট্রিক টন। এই যে বাড়তি পেঁয়াজের যে চাহিদা সেটি মেটানোর কারণে কিন্তু প্রায় সারা বছর ধরে কিন্তু ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়। বাংলাদেশে কৃষকরা যাতে তাদের পেঁয়াজের ন্যায্য মূল্য পায়, এ কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি গত 5ই মে বাংলাদেশ সরকার ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ করেছিল। এরপর থেকে কিন্তু আর কোনো পেঁয়াজ আমদানি হয়নি। আপনি জানেন যে বর্তমানে সিলেট সহ বিভিন্ন দেশের বিভিন্ন এলাকায় যে বন্যার কারণে কিন্তু ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে এবং সামনে আর কিছুদিন পরেই কিন্তু ঈদের সময় এই ঈদে এই যে নিত্য প্রয়োজনীয় খাবারের একটি অংশ পেঁয়াজের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। ফলে এই পেঁয়াজের বাজার যেন ঊর্ধ্বগতি না হয় এবং মানুষ যেন কম মূল্যে এই পেঁয়াজটা কিনতে পারে, এর জন্য কিন্তু সরকার আবারই নতুন করে পেঁয়াজের আমদানির অনুমতি দিয়েছে এবং গতকাল বিকেলে কিন্তু প্রথম পেঁয়াজের চালান এই বেনাপোল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে। বেনাপোল বন্দরের পরিচালক মামুন কবির তরফদার আমাকে জানিয়েছেন যে সমস্ত পেঁয়াজ ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করছে এই পেঁয়াজের চালানগুলো যাতে দ্রুত ব্যবসায়ীরা খালাস নিতে পারেন, এর জন্য কিন্তু তারা 24 ঘন্টা অগ্রাধিকার ভিত্তিতে বেনাপোল বন্দর থেকে পেঁয়াজের চালান খালাস দিচ্ছেন এবং এইসব পেঁয়াজের চালান কিন্তু বেনাপোল থেকে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে যাচ্ছে বলে আমরা জানতে পারি। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে প্রায় 2 মাস পরে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, তার সর্বশেষ। সরাসরি ছিলাম বেনাপোল বন্দরে। শিগগিরই মিলছে না লোডশেডিং থেকে মুক্তি। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ মানুষ। দিনে 5 থেকে 6 ঘন্টা বিদ্যুৎবিহীন অবস্থায় থাকছে রাজশাহী। কলকারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। সাইফুর রহমান রকির রিপোর্ট। গত 4 দিন ধরে রাজশাহীতে চলছে বিদ্যুতের আসা যাওয়ার খেলা।
সারাদিনে 5 থেকে 6 ঘন্টা হচ্ছে লোডশেডিং। এতে নগরবাসীর স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটছে। হঠাৎ এমন লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরাও। বলতে গেলে গতকাল সারা রাতি কারেন্ট ছিল না, যে আমরা যে একটা পরিপূর্ণ ঘুম হবে এবং সকালে উঠে যে মানুষ কাজে যাবে সেটা আমরা করতে পারছি না। সেই গরম, রাত্রে কারেন্ট থাকছে না, দিনে থাকছে না। কারেন্ট 2 ঘন্টা থাকছে, আবার তারপরে সারাদিন থাকছে না, 6 ঘন্টা কারেন্ট পাচ্ছি না। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে কলকারখানাগুলোতে। এতে বিপাকে পড়েছেন কারখানা মালিকরা। ঈদের টাইমে যদি এভাবে লোডশেডিং হয় তাহলে আমরা আমাদের কারখানা কিভাবে চালাবো? আপনার এদিকে গালাই বন্ধ থাকবে, সব কাজই বন্ধ। মোট কথা জেনারেটর দেওয়ার কতটুকু কাজ আগায়। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেসকোর শীর্ষ কর্মকর্তা জানান, গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা দেখা দেয় সাময়িকভাবে লোডশেডিং হচ্ছে। আমরা গ্যাসের চাহিদা অনুসারে গ্যাস না প্রাপ্তির কারণে আমাদের যথেষ্ট পরিমাণ জেনারেশন হচ্ছে না, সেই কারণে সাময়িকভাবে আসলে লোডশেডিং হচ্ছে। তা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, উপদেষ্টা মহোদয়, আমাদের সচিব মহোদয়রা বসছেন অ্যাকচুয়ালি কীভাবে আর গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেলে জেনারেশনটা যথাযথ পর্যায়ে আসতে হবে সেটা ওনারা বিবেচনা করছেন। রাজশাহী মহানগরীতে প্রতিদিন 120 মেগাওয়াট চাহিদার বিপরীতে গ্রাহকেরা বিদ্যুৎ পাচ্ছেন অর্ধেক। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চলতি মাসেই শেষ হচ্ছে মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের অবকাঠামোর কাজ। মিরপুর 10 আর কাজীপাড়ার 2টি সিঁড়ির কাজ বাকি। এদিকে পল্লবী থেকে আগারগাঁও পর্যন্ত শুরু হয়েছে সৌন্দর্য বর্ধন। ডিসেম্বরের আগেই এই পথে ডিভাইডারে কয়েক হাজার গাছ লাগাবে কর্তৃপক্ষ। বদলে যাওয়া এক নতুন পথের শুরুটা আপাতত এখানেই। উপরে এক নতুন ইতিহাস লেখার অপেক্ষায় বাংলাদেশ। সেই আয়োজনের অংশ হিসাবেই এবার নতুন কর্মযোগ্য। দিন যতই বাড়ছে, দীর্ঘদিনের যন্ত্রণার এই পথে মিলছে স্বস্তির আভাস। আগারগাঁও এলাকায় এই পথ এরই মধ্যে নজর কেড়েছে নগরবাসীর। এবার এই সড়ক বাহারি ফুল আর পাতাবাহারে সেজেছে নতুন সাজে। উদ্বোধনের আগেই পল্লবী থেকে আগারগাঁও পর্যন্ত সড়কের বিভাজন রঙিন হবে ফুলে ফুলে। আমাদের যে মেডিয়ান রয়েছে, মেডিয়ানের আমরা গাছ লাগাবার জন্য শুরু করেছি। এটা একটা মক আপ করছি আমরা এই স্টাইলেই। পুরো পল্লবী থেকে আগারগাঁও পর্যন্ত আমরা যেখানে যেখানে গাছ লাগানোর সুবিধা রয়েছে সেখানে গাছ লাগিয়ে দেব। পাশাপাশি আমরা কিছু হেজেস থাকবে এখানে মেডিয়ান রেলিংয়ের মাঝে, যেন হেজেস দিয়ে একটা ব্যারিয়ারের মতো তৈরি করা যায়। এদিকে ডিসেম্বরের চালুর লক্ষ্যে কাজও চলছে সমান তালে। মিরপুর 10 আর কাজীপাড়ায় আটকে থাকা 2টি সিঁড়ির ভিত্তির কাজ শেষ। এই সিঁড়ি 2টি স্টেশন ছুলেই এই পথের অবকাঠামোর কাজ শেষ করা হবে। আমাদের অবকাঠামো অলমোস্ট পুরোটাই শেষ। আমাদের কিছুটা সমস্যা ছিল কাজীপাড়া, শেওড়াপাড়া, সেখানের মূল ফাউন্ডেশনগুলো আমরা শেষ করে ফেলেছি। ওখানে 4টি এন্ট্রি এক্সিটের মধ্যে 1টি এন্ট্রি এক্সিটের ফাউন্ডেশন বাকি রয়েছে। আর কাজীপাড়া এন্ট্রি এক্সিটের 1টি ফাউন্ডেশন বাকি রয়েছে, মেজরিটি হয়ে গেছে। জুন শেষে উত্তরা থেকে আগারগাঁও অংশের সার্বিক অগ্রগতি 95%। গুনে গুনে আর কয়েকটা মাস, তারপরই এক নতুন যাত্রার সঙ্গী হবেন এই নগরের বাসিন্দারা। সেই যাত্রা স্বস্তির হবে, মুক্তি মিলবে দীর্ঘদিনের যানজটে নাকাল এই নগরবাসীর। প্রত্যাশা এখন এইটুকুই। রাশেদ দিমন, সময় সংবাদ, ঢাকা। এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শিগগিরই মিলছে না লোডশেডিং থেকে মুক্তি। কখন কোথায় করা হবে শিডিউল, জানালেন প্রধানমন্ত্রী। যুদ্ধের কারণেই নাভিশ্বাস, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান। রাজধানীতে সরগরম কোরবানির পশুর হাট, বাড়ছে ক্রেতা সমাগম। ঢাকার বাইরেও জমজমাট বেচাকেনা। পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম নিয়ে পাল্টাপাল্টি মত। এবং ঢাকার ট্যানারি মালিকদের কাছে যশোরের চামড়া ব্যবসায়ীদের পাওনা প্রায় 10 কোটি টাকা। বকেয়া আদায় না হলে এবছর ব্যবসা নিয়ে সংশয়। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।